ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 4.1। তো অধ্যায়ে যাওয়ার আগে আমরা এই অধ্যায়ের যে বেসিক কনসেপ্ট সূচক নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এই সূচকের বেসিক কনসেপ্টগুলো আমরা সবার আগে আলোচনা করব, অর্থাৎ সূচক কিভাবে কাজ করে বা সূচক কি। ঠিক আছে, তো সূচক শব্দের অর্থ হচ্ছে, সূচকের ইংরেজি হচ্ছে পাওয়ার, পাওয়ারের বাংলা হচ্ছে ঘাত বা সূচক। বাংলায় দুইটাকে ইউজ করা হয়, ঘাতও বলা হয়, সূচকও বলা হয়। তাহলে এখন আমরা দেখব এই পাওয়ার বা ঘাত বা সূচক জিনিসটাই কি। তো আমরা যে আমাদের ম্যাথের যে বেসিক যে ইয়াগুলো আছে, আমাদের অপারেটরগুলো আছে, আমরা চিনি যে প্লাস, মাইনাস, গুণ, মাল্টিপ্লিকেশন এবং এই যে ভাগ। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের ম্যাথের বেসিক তোমার অপারেটর। তো এই অপারেটরগুলো দিয়েই কিন্তু আমরা যাবতীয় হিসাব নিকাশ করি। তো এই অপারেটরগুলোকে আমরা কখনো কখনো কি করি, ভিন্ন ভিন্ন ওয়েতে প্রকাশ করি। ম্যাথে কিন্তু এই চারটি অপারেটরের বাইরে আর কোনো অপারেটর ওভাবে নাই, হয়তো থাকে, কিন্তু মেইন হচ্ছে কি এই চারটি অপারেটর। অন্যান্য অপারেটরগুলো ঘুরে ফিরে কি এই চারটি অপারেটরেরই কি কোনো না কোনো বহিঃপ্রকাশ। তো ঠিক সেই রকম সূচকই হচ্ছে, সূচক এখানে হচ্ছে গুণ এবং ভাগের একটা কি বিশেষ প্রকাশ। তাহলে সূচক কি? সূচক হচ্ছে গুণ ও ভাগের একটি বিশেষ ধরন। ঠিক আছে, বিশেষ ধরন বা বিশেষ প্রকার। ঠিক আছে, গুণ এবং ভাগের। তাহলে এটা কেমন জিনিস? তাহলে জিনিসটা কি? তো আমরা জানি যে যে কোনো জিনিসের আমরা যখন গুণ শিখেছি, সবার আগে আমরা নামতা শিখেছি। নামতায় আমরা মনে করো 4-এর ঘরের নামতা 3-4-12। ঠিক আছে, এইরকম করে আমরা শিখেছি, তাই না? তো যখন 1-এর ঘরের নামতা শিখেছি, তখন কিন্তু 1-এর ঘরে 1 গুণন 1 বলে একটা জিনিস ছিল। যখন 2-এর ঘরের নামতা ছিল তখন 2 অক্ষে 2, 2 দুগুণে 2 গুণন 2, মানে নামতায় পড়তে গিয়ে 2 অক্ষে 2 এরকম পড়ছি আমরা। তারপর 2 দ্বিগুণে 4 এভাবে পড়েছি, তারপর 3 দ্বিগুণে 6। তো প্রত্যেকটা নামতার ক্ষেত্রে যখন আমরা মানে আমাদের বেসিক সংখ্যাটা ছিল, এই বেসিক সংখ্যার সাথে আমরা 1, 2, 3, 4 এমনি যোগ করছি। যখন 3-এর ঘরের নামতা পড়ছি, তখন 3-এর সাথে 1 যোগ করছি, 2 যোগ করছি, 3 যোগ করছি। তাহলে দেখো প্রতি ক্ষেত্রেই কিন্তু দেখবা একটা সংখ্যা 2-এর ঘরের নামতা যখন আমরা পড়ি 2 গুণন 2 আছে, 3-এর ঘরের নামতাতে দেখবা 3 গুণন 3 আছে, 4-এর ঘরের নামতাতে 4 গুণন 4 আছে, 5-এর ঘরের নামতাতে কত আছে? 5 গুণন 5। তাহলে প্রত্যেকটা নামতাতেই তোমরা দেখবা একটা সংখ্যা নিজের সাথে কি হচ্ছে, অন্যান্য সংখ্যার সাথেও গুণ হচ্ছে, সেই সাথে সাথে কি হচ্ছে, নিজের সাথেও কি হচ্ছে, গুণ হচ্ছে। এগুলো শূন্য দিচ্ছি কেন আমি? 1 শূন্য না, এগুলোর ভিন্ন ভিন্ন মান আছে। একইভাবে কি 10-এর ঘরের নামতাতে 10 গুণন 10 আছে, 11-এর ঘরের নামতাতে কি আছে, 11 গুণন 11 আছে। তো যেটাই পড়ি না কেন, সব নামতাতেই দেখবা একটা আছে সেই সংখ্যাটি যেটাতে কি সংখ্যাটা নিজের সাথে কি হয়েছে, নিজের সাথে নিজে গুণ হয়েছে, নিজের সাথে নিজেই গুণ হয়েছে। তো এই যখন একটা সংখ্যা নিজের সাথে নিজে গুণ হবে, এই ধরনের অপারেশনের ক্ষেত্রে, এই ধরনের গুণের ক্ষেত্রে সূচক জিনিসটা কাজ করবে। ঠিক আছে, তাহলে সূচক মানেই হচ্ছে কি নিজের সাথে একটা সংখ্যা কি নিজের সাথে নিজে গুণ যখন হবে, তখন আমরা সূচক জিনিসটাকে নিয়ে আসব। তো কিভাবে সূচক জিনিসটাকে নিয়ে আসবো? যে তাহলে সূচক মানে হচ্ছে একটা সংখ্যা নিজের সাথে কি হবে, নিজেই গুণ হবে অথবা ভাগ হবে। তো আমরা আপাতত গুণের বিষয়টাই বুঝি। তাহলে সূচক যেখানে থাকবে সেখানেই বুঝবো আমরা কি সংখ্যাটা নিজের সাথে নিজে গুণ হবে। যেমন এখানে 2-এর সাথে 2 গুণ হয়েছে, 3-এর সাথে 3 গুণ হয়েছে, 4-এর সাথে 4 গুণ হয়েছে, 5-এর সাথে 5 গুণ হয়েছে। তো নিজের সাথে সে নিজেই গুণ হয়েছে। এখন আমরা এগুলো জানি, 2 দুগুণে 4, 3 3-কে 9, 4 4 16, 25 এগুলো হবে। ঠিক আছে, এখন দেখো শুধু কি এরকম দুইটা সংখ্যাই নিজের সাথে গুণ হইতে পারে? আরও হইতে পারে নাকি? আমরা তো একাধিক সংখ্যার গুণও জানি, 2 গুণন 2, তার সাথে আরও একটা তো 2 গুণ হতে পারে, তার সাথে কি আরও একটা 2 গুণ হতে, তার সাথে কি আরও একটা গুণ 2 হতে পারে। এরকম করি একটা সংখ্যা নিজের সাথে কি অসংখ্যবার কি হতে পারে, গুণ হইতে পারে। একইভাবে 3 নিজের সাথে তো একবার মাত্র গুণ হইলো, একটা 2টা 3 নিজের সাথে গুণ হইলো, তারপর কি 3টা 3ও তো নিজের সাথে গুণ হতে পারে, 4টা 3ও তো নিজের সাথে গুণ হতে পারে। একইভাবে 2টা 4 নিজের সাথে গুণ হতে পারে, 3টা 4 নিজের সাথে গুণ হতে পারে, 4টা 4 নিজের সাথে গুণ হতে পারে। এই যে কতটি সেম সংখ্যা, একটা সংখ্যা নিজেই নিজের সাথে কতবার গুণ হচ্ছে, অর্থাৎ
একটা সংখ্যা কতবার নিজের সাথে, হ্যাঁ এইটাই, একটা সংখ্যা কতবার নিজের সাথে গুণ আছে সেটাই হচ্ছে তার কি সূচক। যেমন এখানে কয়টা 3 নিজের সাথে গুণ হচ্ছে, 3টি 3 নিজের সাথে গুণ হচ্ছে। এখানে কয়টি আছে, 4টা, অর্থাৎ 4টি 3 নিজের সাথে কি হচ্ছে, গুণ হচ্ছে। এখানে কয়টা 2 নিজের সাথে গুণ হচ্ছে, 1 2 3 4 5, 5টা 2 নিজের সাথে গুণ হচ্ছে। এখানে কয়টা 4 নিজের সাথে গুণ হচ্ছে, 1 2 3 4, 4টা 4 নিজের সাথে গুণ হচ্ছে। তাহলে এই যে সংখ্যাগুলোকে বলা হচ্ছে ঘাত। তাহলে এখানে 2 এর ঘাত কত হবে, তাহলে এখানে 2 এর ঘাত হবে 5, আর এইখানে 3 এর ঘাত বা সূচক হচ্ছে 4, আর এখানে 4 এর সূচক বা ঘাত হচ্ছে 4। অর্থাৎ তাহলে কোনো একটা সংখ্যার ঘাত বলতে আমরা বুঝি যে ওই সংখ্যার ঘাত যত হবে ততটি ওই ওই সংখ্যাটা ততটি নিজের সাথে কি হবে, গুণ হবে। তার মানে যদি, তাহলে যদি আমরা বলি যে 5 এর সূচক ঘাত বা পাওয়ার হচ্ছে 3, তাহলে এই কথার অর্থ কি, যে বলা আছে এখানে কি 5 এর ঘাত হোক, সূচক হোক, পাওয়ার হোক, এগুলো একই মিনিং। ঘাত হচ্ছে কত, ঘাত বা সূচক হচ্ছে 3। তার মানে আমরা বুঝবো 3টি 5 নিজের সাথে গুণ হবে। কয়টি 5 নিজের সাথে গুণ হবে, 3টি 5 নিজের সাথে গুণ হবে। তাহলে 5 5 25, আর 5 25 125, তাহলে এটা গুণফল হচ্ছে 125। আবার যদি বলি যে 8 এর ঘাত, 8 এর ঘাত হচ্ছে 5, 8 এর ঘাত কত, 5, তাহলে আমরা এই কথার অর্থ কি বুঝবো, এই কথার অর্থ বুঝবো যে 8 এর ঘাত 5 মানে 5টা 8 নিজের সাথে গুণ হবে। 8 হচ্ছে বেসিক সংখ্যা, 8 নিজের সাথে গুণ হবে কয়বার, 5 বার। অর্থাৎ 5টা 8 নিজের সাথে কি হবে, গুণ হবে। 5টা 8 নিজের সাথে গুণ হবে, ঠিক আছে। 1 2 3 4 5, এই 5টা 8 নিজের সাথে গুণ হবে, ঠিক আছে। তাহলে গুণ করলে এখানে যা হবে সেটাই হবে তার অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে এটার অ্যান্সার হচ্ছে 32,768, 32,768, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে ঘাত বলতে আমরা কি বুঝি, কোনো একটা সংখ্যার ঘাত। অর্থাৎ আমরা যদি এখন প্রতীকের সাহায্যে বোঝাই যে এক্স এর ঘাত 5, এক্স এর ঘাত কত, 5, তার মানে কি, তার মানে এই কথার অর্থ হচ্ছে কয়টা এক্স নিজের সাথে গুণ হবে, তাহলে এই কথার মিনিং হচ্ছে 5টা এক্স নিজের সাথে গুণ হবে। অর্থাৎ এক্স গুণন এক্স গুণন এক্স গুণন এক্স গুণন এক্স, এই 5টা এক্স নিজের সাথে কি হলো, গুণ হলো। ঘাত যেহেতু 5, তাহলে 5টা এক্স নিজের সাথে গুণ হবে। কার ঘাত, এক্স এর ঘাত। তাহলে এক্স কয়টা নিজের সাথে গুণ হবে, তার ঘাতের সমান। তাহলে একটা সংখ্যা নিজের ঘাতের সংখ্যক সংখ্যা নিজের সাথে কি হবে, গুণ হবে, ঠিক আছে। এখন এই কথার, তাহলে আমরা তো বইয়ে দেখছি এইরকম না, ঘাতের তো একটা সংখ্যার উপর একটা সংখ্যা পাওয়ার থাকে, ঠিক আছে। তাহলে এই যে কথাটা এক্স এর ঘাত 5, এই কথাটা সবসময় বলা কি বিরক্তিকর। 8 এর ঘাত 5, এই কথা, এগুলো কি সবসময় বলা যাবে? তাহলে এর চেয়ে তো 8 গুণন 8 গুণন 8 গুণন 8 এমনি লেখাই তো সুবিধাজনক, তাই না? ম্যাথমেটিক্সে হোক, ফিজিক্সে হোক, সাধারণত নতুন নতুন টার্মিনোলজি নিয়ে আসা হয় যেন জিনিসটাকে, অপারেশনটা আমার সহজ হয়, আমরা সহজে লিখতে পারি, সহজে প্রকাশ করতে পারি। তাহলে 5টা 8 গুণ, 8টা 8 গুণ হিসেবে দেখানোই তো আমার জন্য কি ইজি। 8 এর ঘাত 5 এইভাবে লেখার চেয়ে, তাই না? তাহলে এই জিনিসটাকে, যে 8 এর ঘাত 5, এই জিনিসটাকে যেমন আমরা কি করতে পারি, 5টা 8 এর গুণফল হিসেবে লিখতে পারি, ঠিক সেই রকম ইজিলি একটা ওয়ে আছে। সেই ওয়েটা হচ্ছে কি, যে সংখ্যার ঘাত ওইটাকে বলা হচ্ছে বেস, ওইটাকে আমরা নিচে লিখি, আর তার ঘাত অর্থাৎ এই 8 নিজের সাথে কয়বার গুণ হবে, 5টা 8 নিজের সাথে, কয়টা 8 নিজের সাথে গুণ হবে, 5টা 8 নিজের সাথে গুণ হবে। তাহলে সেই সংখ্যাটাকে অর্থাৎ ঘাতটাকে উপরে ছোট করে লেখা হয়, এটাকে বলা হয় তোমার প্রিফিক্স বা সুপার, এটাকে উপরে এইভাবে ছোট করে লেখা হয়। তো এইটাকে, এই ঘাত জিনিসটা বোঝানোর জন্য তাহলে এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট। তো সুপার স্ক্রিপ্ট হিসেবে এটাকে লেখা হয়, ঠিক আছে। আর আমরা এটার সাথেও পরিচিত, যে অনেক সময় এখানে যেমন যে H2 ও এই যে নিচে 2 লেখা হয়, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। এটাকে কি বলা হয়, সাবস্ক্রিপ্ট। তো তো
পাওয়ারটাকে বা সূচকটাকে একটা সংখ্যার উপরে তার সুপারস্ক্রিপ্ট হিসেবে লেখা হয়, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এই জিনিসটাকে তাহলে বলা হয় সুপারস্ক্রিপ্ট হিসেবে যেটা লিখতেছি সেটাকে আমরা কি বলতেছি, বাংলায় বলতেছি ঘাত, অথবা সূচক বলতেছি, ইংরেজিতে বলতেছে এটাকে পাওয়ার, অথবা এক্সপোনেন্ট, অথবা কি এক্সপোনেন্ট। তাহলে অনেকগুলো নাম এটার, এক্সপোনেন্ট, পাওয়ার, ঘাত, সূচক। আর এই ঘাত বা সূচক কার? 8-এর, অর্থাৎ 5টা 8 নিজের সাথে গুণ হবে, অর্থাৎ 8 হচ্ছে এখানে মেইন সংখ্যা, এটাকে বলা হচ্ছে বেজ। এটাকে কি বলা হচ্ছে? বেজ। ঠিক আছে? তাহলে যে সংখ্যাটা নিজের সাথে বারবার গুণ হবে সেই সংখ্যাটাকে নিচে লেখা হয় একটু বড় করে, সেটাকে বলা হচ্ছে বেজ। এবং ওই সংখ্যাটির যতটি সংখ্যা যতবার নিজের সাথে গুণ হবে, অর্থাৎ যতটি সংখ্যা সে নিজের সাথে গুণ হবে, সেই সংখ্যাটা সেই তার যে নাম্বার অর্থাৎ ঘাত, এটাকে ছোট করে লেখা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ঘাত, সূচক বা পাওয়ার। তাহলে এই জিনিসটাকে এইভাবে কি করা হচ্ছে, সংক্ষেপে লেখা হচ্ছে। এই যে একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটাকেই বলা হচ্ছে একটা সংখ্যার সূচক বা সূচকীয় এক্সপ্রেশন, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল এক্সপ্রেশন। তাহলে আমরা তাহলে এখন আমরা বুঝলাম, যদি এইভাবে লিখি আমি 4-এর উপর যদি আমি 2 দেই, তাহলে এই কথার মিনিং কি দাঁড়াবে? 4-এর ঘাত হচ্ছে 2, অর্থাৎ 2টা 4 নিজের সাথে গুণ হবে, অর্থাৎ 4 নিজের সাথে গুণ হবে কয়টা? 2টা, ঠিক আছে? আবার যদি বলি যে 9-এর উপর 5 আছে, তাহলে এখানে 9 হচ্ছে বেস, তার সূচক বা পাওয়ার হচ্ছে 5। এই কথার অর্থ হচ্ছে 9 নিজের সাথে গুণ হবে, এই 9 নিজের সাথে গুণ হবে কয়বার? কয়টা গুণ 9 এভাবে গুণ হবে নিজের সাথে? 5টা 9 এভাবে নিজের সাথে গুণ হবে, ঠিক আছে? তাহলে 9 গুণন 9 গুণন 9। তাহলে সূচক আসলে কি? গুণনেরই একটা ভিন্ন এক্সপ্রেশন, অর্থাৎ গুণের ক্ষেত্রে গুণটা হচ্ছে কি একটা বড় জিনিস। এটাকে যদি আমরা একটা সেট বলি, তাহলে এই সূচক হচ্ছে গুণনেরই একটা কি উপসেট। গুণের ক্ষেত্রে আমরা যে কোনো সংখ্যার সাথে যে কোনো সংখ্যা যে কোনো বার গুণ করতে পারি, যেমন 8 গুণন 7 গুণন 7 গুণন 7 গুণন 9, এরকম করে আমরা অনেক কিছুই লিখতে পারি। বাট এইখানে যে এই যে 7টা 3 নিজের সাথে গুণ হলো, এই 3টাকে আমরা কি করতে পারি? 8 গুণন এই 7 গুণন 7 গুণন 7 না লিখে আমরা কি করতে পারি? 7 পাওয়ার 3, ঠিক আছে? গুণন 9, এই যে 7 3বার 3টা 7 নিজের সাথে গুণ না রেখে আমরা এটা লিখতে পারি। তাহলে এটাকে পড়া হয় কি? তো যখন কোনো কিছুর সূচক 2 হয়, সূচক যদি 2 হয়, সূচক 2 হলে সেটাকে পড়া হয়, এটাকে স্কয়ার হিসেবে পড়া হয়। কি হিসেবে পড়া হয়? স্কয়ার হিসেবে পড়া হয়। অর্থাৎ যদি 4-এর উপর 2 থাকে, তাহলে এটাকে আমরা বলবো 4 স্কয়ার। কি হিসেবে লিখবো? 4 স্কয়ার। যদি 4-এর আর যদি সূচক 3 হয়, তাহলে এটাকে কি হিসেবে পড়া হয়? কিউব হিসেবে পড়া হয়, 4 কিউব। এটাকে পড়বো আমরা কি? 4 কিউব। তো 2 এবং 3 হলে, যদি কোনো একটা সংখ্যার পাওয়ার বা ঘাত 2 এবং 3 হয়, তাহলে এটাকে বলা হয় 2 হলে স্কয়ার পড়া হয়, আর 3 হলে কিউব পড়া হয়। এই ধারণাটা সাধারণত আমাদের বর্গক্ষেত্র থেকে আসছে। তখন আমরা জানি যে একটা বর্গের ক্ষেত্রফল যখন আমরা বের করি, তখন কি করতে হয়? তার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি সমান থাকে, ঠিক আছে? অর্থাৎ এ না দিয়ে যদি আমরা কোনো একটা সংখ্যা দেই, তাহলে ইজি হয়। মনে করো এটাও 4 মিটার, এটা হচ্ছে 4 মিটার, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? 4 গুণন 4 সমান হচ্ছে কি 4 স্কয়ার। এই যে মানে মানে এই স্কয়ার কথার অর্থ হচ্ছে যে এই বর্গ থেকে আসছে। বর্গের ক্ষেত্রফল যেহেতু কি নিজের সাথে নিজেই গুণ হয়, বর্গের ক্ষেত্রফল বের করার সময় আমরা কি করি? ওর যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যকে নিজের সাথেই কয়বার গুণ হয়? একবার। অর্থাৎ ওর বাহুটা এরকম 2টা বাহু নিজের সাথে গুণ হয়, তার বাহুর যে দৈর্ঘ্য এরকম 2টা সংখ্যা নিজের সাথে গুণ হচ্ছে, ঠিক আছে? নিজের সাথে নিজে গুণ হচ্ছে, এই জন্য এটাকে স্কোয়ার বলা হচ্ছে। আর 3টা হলে আমরা সাধারণত জানি যে কিউবের ক্ষেত্রে তার উচ্চতাটাও যদি কি হয়? একই হয়, অর্থাৎ উচ্চতাটাও যদি তার এইচ হয়, তাহলে আমরা সেটাকে কি বলি? ঘন বলি। তাহলে মনে করো এটা এইটা তার তো দৈর্ঘ্য প্রস্থ তো ঠিকই ছিল, এটা উচ্চতা এবার দৈর্ঘ্য হয়ে গেল। মনে করো এই বাহুটাও 4, তখন আমরা তার যে ভলিউম আয়তনটাকে কি বলবো? ঠিক আছে, কিউব। তখন এই জিনিসটাকে আমরা বলি কিউব বা ঘনকাকৃতির বস্তু, ঘনাকৃতির বস্তু। তাহলে এর আয়তন হবে 4 গুণন 4 গুণন 4। তাহলে এই যে ঘন, অর্থাৎ ঘনাকৃতি বস্তু কাকে বলা হয়? যার 3টা
বাহুই সমান তাকে বলা হয় ঘনাকৃতির বস্তু। তাহলে এখানে ঘনাকৃতির বস্তুর আয়তন বের করার সময় আমরা কি করি, তার বাহুটা এই যে 3টা বাহু নিজের সাথে গুণ হয়, অর্থাৎ যেহেতু 3টা বাহুই সমান তাহলে 3টা সংখ্যা নিজের সাথে কি হবে, গুণ হবে এবং সংখ্যা 3টি সেম হবে, অর্থাৎ 4 গুণন 4 গুণন 4। তখন এটাকে বলা আছে এই যে 4 কিউব। তাহলে 4 কিউব কথার অর্থ হচ্ছে 4 একক বাহু বিশিষ্ট একটা ঘনক। আর 4 স্কোয়ার কথার অর্থ হচ্ছে যে 4 একক বাহু বিশিষ্ট একটা বর্গ বা স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটাকে কিউব বলা হয়। এটাকে বলা হয় কি, কিউব। ঘনাকৃতির বস্তু এর ইংরেজি হচ্ছে কিউব। আর তোমার যেটা বর্গ আকৃতির বস্তু, অর্থাৎ 2টা বাহুই সমান, সেটাকে আমরা বর্গ বলি। এই জন্য ঘাত যখন 2 হয় ওখান থেকে নামগুলো আসছে। কিন্তু যখন অন্য অন্য ঘাত হয় তখন সেক্ষেত্রে এইরকম আমরা আমাদের বাস্তব জীবনে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক ছাড়া অন্য কোনো মাত্রা আমরা দেখতে পাই না। তো সেই ক্ষেত্রে যখন অন্য কোনো সূচক আসে, অর্থাৎ মনে করো যে 4-এর উপর 4 পাওয়ার আছে, 4-এর উপর 4 পাওয়ার আছে, অথবা 5-এর উপর 6 পাওয়ার আছে, সেই ক্ষেত্রে এগুলোকে পড়া হয়, এটাকে পড়া হবে 4 টু দ্য পাওয়ার 5, 4 টু দি পাওয়ার 5। আর এটাকে পড়া হবে 5 টু দি পাওয়ার 6, অর্থাৎ এখানে 5 6 পাওয়ারে আছে, অর্থাৎ 5 কি কয়টা 5 নিজের সাথে গুণ হবে, 6টা 5 নিজের সাথে গুণ হবে। এখানে 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 কথার অর্থ হচ্ছে 4 এর পাওয়ার 4, অর্থাৎ 4টা 4 নিজের সাথে গুণ হবে। ঠিক আছে, তো এগুলোকে আমরা এইভাবে পড়বো এবং এক্সপ্রেশনগুলো এভাবেই আসছে। ঠিক আছে, তো এখন আমরা এই জিনিসগুলোকে যদি এখন আমরা যেহেতু বীজগণিত পড়তেছি, তাহলে আমরা একটা সংখ্যার ক্ষেত্রে দেখলাম, তাহলে একটা বীজগাণিতিক রাশির ক্ষেত্রে কি থাকে, বীজগাণিতিক রাশির ক্ষেত্রে সাধারণত আমরা একটা অক্ষর ব্যবহার করি। একটা অজানা সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা কি করি, একটা লেটার বা একটা অক্ষরকে রিপ্রেজেন্ট করি এবং সেটাকে আমরা চলক বলি। তো সাধারণত বহুল ব্যবহৃত চলক হচ্ছে এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, ডি, এগুলো জেনারেলি আমরা কি করি, সবচেয়ে বেশি ব্যবহার করি। এখন এই যে চলকগুলো, এই চলকগুলো তো কি হতে পারে, নিজের সাথে নিজেই গুণ হতে পারে। যেমন ধরো আমরা বর্গের উদাহরণটাই যদি দিই, এই বাহুর দৈর্ঘ্য 4 না হয় যদি 4x হতো, তো 4a হতো। অনেক সময় আমরা এরকম করি, তখন কি হইতো, তখন দেখো 4a গুণন 4a। তাহলে এখানে কি দেখো, তার মানে কি, আমরা জানি যে এই ধরনের গুণের ক্ষেত্রে ধ্রুবকগুলো নিজের সাথে গুণ হয়, আর চলকগুলো কি হয়, একই চলক হলে নিজের সাথে গুণ হয়, আর যদি আলাদা আলাদা চলক হয় তাহলে সেগুলো পাশাপাশি লিখতে হয়। 4 আর 4 এটাকে আমরা 4 স্কোয়ার লিখতে পারবো। এখন এ গুণন এ, তাহলে এ এখানে 2টা এ নিজের সাথে কি হবে, গুণ হবে। তাহলে এখানেও সেই হিসেবে আমরা কি লিখতে পারবো, এ এর উপর 2 পাওয়ার দিতে পারবো, কারণ 2টা এ নিজের সাথে গুণ হয়েছে, তার মানে এখানে এ এর ঘাত কত আছে, 2। ঠিক আছে, তাহলে একটা সংখ্যার যত পরিমাণ নিজের সাথে গুণ হবে সেটাই তো তার ঘাত। তাহলে এখানে 2টা এ নিজের সাথে গুণ হয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি, 4 এর উপর স্কোয়ার করলে 4×4 হবে। আর এখানে তো আমরা হিসাব করতে পারবো না, তাহলে এর এক্সপ্রেশনটা এরকমই থেকে যাবে। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে যখন একটা চলক নিজের সাথে এরকম কি হবে, অনেকবার গুণ হবে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো এক্স টু দি পাওয়ার কয়টা এক্স নিজের সাথে গুণ আছে, 4টা এক্স নিজের সাথে গুণ আছে। ঠিক আছে, এরকম করে যদি এক্স নিজের সাথে কি এন সংখ্যক গুণ থাকে, এরকম ডট 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 চলতেই আছে, তখন আমরা কি বলবো, এক্স টু দি পাওয়ার এন বলবো। ঠিক আছে, অর্থাৎ কোনো নির্দিষ্ট চলতেই থাকবে, অনেকগুলো অসংখ্য এক্স নিজের সাথে গুণ আছে। এখন এন এর মান কি হতে পারে, এন এর মান 1 থেকে, এন এর মান কিন্তু 0 থেকে শুরু করে সব কিছুই হতে পারে। এখন 0 সংখ্যাটা, 0 জিনিসটার সাথে হয়তো তোমরা অপরিচিত না, তাহলে 0টা এক্স নিজের সাথে কি হবে, গুণ হবে, বাট ওটা আমি পরে দেখাচ্ছি। বাট এই এন এর মান 0 থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে, আবার এন এর মানটা নেগেটিভও হতে পারে। তো নেগেটিভ জিনিসটার অর্থ কি সেটা আমরা পরে দেখতেছি। ঠিক আছে, তো আমরা আপাতত এন এর মান 1 থেকে শুরু করে সামথিং হয়, কিন্তু এন এর মান 0 হওয়া পসিবল, এন এর মান ঋণাত্মকও হওয়া পসিবল, অর্থাৎ একটা সংখ্যার এরকম মান ঋণাত্মকও হওয়া পসিবল। ঠিক আছে, তাহলে তোমরা হয়তো বলবো তাহলে এখানে আবার কয়টা এক্স নিজের সাথে, -2টা এক্স নিজের সাথে গুণ হবে, এটা আবার কেমন কথা, তাই না, এটা কেমন হয়ে গেল। তো এইটা আসলে হয়ও না, মাইনাস কোনো জিনিসের মানে রিয়েল নাম্বার তো আসলে মাইনাস হইতে পারে না, অর্থাৎ -2 সংখ্যক এক্স কিভাবে হইতে পারে, 2টা এক্স হইতে পারে, কিন্তু -2টা এক্স কিভাবে হতে পারে। আসলে এই মাইনাস বলতে ওটা বোঝায় না, এটার মিনিং কি আমি পরে বোঝাচ্ছি। তো
তাহলে আমরা সূচকের যে বেসিক জায়গাটা এখানে আমরা কি বুঝে ফেললাম যে সূচকটা আসলে এইভাবে কাজ করে। তো এখন আমরা আসি যে মাইনাস সূচক বলতে আসলে কি বোঝায়। তাহলে সূচক ঋণাত্মক বলতে কি বোঝায়, তাহলে আমরা লিখতে পারি যে আমরা তো ধনাত্মক সূচক বুঝলাম, তাহলে ঋণাত্মক সূচক কি, তো এটা কিভাবে কাজ করে, ঠিক আছে, ঋণাত্মক সূচক কি, এটা কিভাবে কাজ করে। তো আমরা দেখলাম যে 5 উপর যদি 4 উপর যদি 3 থাকে তার মানে কি 3টা 4 নিজের সাথে গুণ হবে। এখন আমি যদি 4 উপর -3 দেই তাহলে হোয়াট ডাজ ইট মিন, তাহলে এখানে কয়টা 4 গুণ হবে, হ্যাঁ এখানেও 3টা 4ই নিজের সাথে গুণ হবে, এইখানেও কি হবে 3টা 4ই নিজের সাথে গুণ হবে। তাহলে এই কথাটার অর্থ হচ্ছে আমরা গুণাত্মক বিপরীত সংখ্যা বলে একটা ধারণা আছে আমাদের। গুণাত্মক বিপরীত সংখ্যা আমরা হয়তো তোমরা জানো কি জানো না। গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে যদি 5 হয়, মানে গুণাত্মক বিপরীত মানে হচ্ছে হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। তাহলে এখানে কি দেখো, আমরা যে কোনো একটা সংখ্যাকে মূলত নিচে হর হিসেবে 1 ধরে নিতে পারি। তাহলে এর গুণাত্মক বিপরীত হবে কত, 1/5, ঠিক আছে। 6 এর গুণাত্মক বিপরীত 1/6, x এর গুণাত্মক বিপরীত হবে কি 1/x, অর্থাৎ যে কোনো সংখ্যার নিচে আমরা 1 ধরতে পারি হর হিসেবে। তো সেক্ষেত্রে একটা ভগ্নাংশের ক্ষেত্রে গুণাত্মক বিপরীত হবে কি, এটা 3/2 যদি হয় তাহলে এর বিপরীত গুণাত্মক বিপরীত হবে 3/2, অর্থাৎ হরকে যদি আমরা লব করে দিই তাহলে এরকম হবে গুণাত্মক বিপরীত। ঠিক একইভাবে 4⁴ বলতে যা বোঝায় 4⁻³ বলতে এই গুণাত্মক বিপরীত সংখ্যা বোঝায়। অর্থাৎ এই জিনিসটা বলতে বোঝায় এটা নিচে যদি 1 হয়, ঠিক আছে, তাহলে মনে করো যে তো 4⁻, তাহলে এই জিনিসটার মিনিং হচ্ছে 1/4, ঠিক আছে। আচ্ছা আরো যদি পরিষ্কার করি বলি আমরা গুণাত্মক বিপরীতের কনসেপ্টটা বুঝলাম যে 4⁻³ এটা হচ্ছে একটা সংখ্যা, তার মান কত 4×16, 4×64, যাই হোক। তো এইটা হচ্ছে তাহলে এর গুণাত্মক বিপরীত কত হবে বলো দেখি। তাহলে এর নিচে আমরা কি হর হিসেবে 1 ধরতে পারবো, 1 কি, এর গুণাত্মক বিপরীত কি, এটা না। একইভাবে যদি আমি কি বলি x⁴n, তাহলে এর গুণাত্মক বিপরীত কি, এটা সমান চিহ্ন না, এর গুণাত্মক বিপরীত, এর কি গুণাত্মক বিপরীত কত হবে, 1 উপরে 1 যাবে, নিচে আমরা একটা 1 কল্পনা করব, মানে কল্পনা না, সবার নিচে হর 1 হতেই পারে, তো 1 দিয়ে ভাগ করলে সেটাই থাকে, তাহলে 1/x⁴n, ঠিক আছে না। তাহলে এই যে আমরা দুইটা জিনিস পেলাম যে একটা সূচকীয় সংখ্যার কি হতে পারে, গুণাত্মক বিপরীত থাকতে পারে, যে কোনো সংখ্যারই গুণাত্মক বিপরীত থাকতে পারে। তাহলে একটা সূচকীয় সংখ্যার এই যে গুণাত্মক বিপরীত, এইটাকে মেনলি লেখা হয় মাইনাস পাওয়ার হিসাবে। এইটাকে কি হিসাবে, এই জিনিসটাকে আমরা কি হিসেবে এক্সপ্রেস করি, মাইনাস পাওয়ার হিসেবে এক্সপ্রেস করি, ঠিক আছে। একইভাবে x⁴n এর গুণাত্মক বিপরীত কি 1/x⁴n, এই জিনিসটাকেই আমরা x⁻⁻ পাওয়ার হিসেবে এক্সপ্রেস করি। তাহলে মাইনাস পাওয়ার বলতে কি বোঝায়, তাহলে এখানে মাইনাস সংখ্যাটার অর্থ হচ্ছে কি পাওয়ারটা যদি পজিটিভ, মনে করো যে পাওয়ারটা পজিটিভ হয়ে যে মান হইতো তার গুণাত্মক বিপরীত, মানে অর্থাৎ 2⁻³ মানে হচ্ছে কি 8, ঠিক আছে, আর 2⁻³ মানে হচ্ছে 1/2/2⁻3, তার মানে কি, অর্থাৎ এর পজিটিভ পাওয়ারের বিপরীত সংখ্যা, এর মানে মাইনাস পাওয়ার আছে না, তাহলে মাইনাস পাওয়ার না হয়ে যদি কি পজিটিভ পাওয়ার হইতো, তাহলে মাইনাস পাওয়ার বলতে বোঝায় পজিটিভ পাওয়ারের গুণাত্মক বিপরীত সংখ্যা। মাইনাস পাওয়ার মানে হচ্ছে ওর পজিটিভ পাওয়ারের গুণাত্মক বিপরীত সংখ্যা। তাহলে